করে ইলমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইলমা ধরফরিয়ে উঠে বসে। ইলমাকে উঠে দেখে আদনান টেবিলের ল্যাম্প জ্বালায়, ভ্রু কুঁচকে বলে, কি সমস্যা? কম্বল দাও। এটার জন্য এমন করা লাগে? আমার মনে ছিল না আমি যে শাড়ি পরেছি। তো তো আবার কি, আমি শাড়ি সামলাতে পারি না। ঘুম থেকে উঠে যদি দেখি শাড়ি আমার সাথে নেই। তাতে কি? আমার অধিকারের জিনিস আমার রুমে এসে অন্য কেউ দেখবে না? মুখ সামলে। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তুই চাইলে আজকে আমি তোর শাড়ি খোলার কাজে হেল্প করতে পারবো। ঠাস করে থাপ্পড় বসে যায় হাতে। আদনান হাসি থামিয়ে বলে, সাহস বেশি বেড়ে গেছে? বাসর ঘরে বসেও মারামারি করছিস, মানুষ শুনলে কি বলবে? আজকের বিয়ের দিনেও যে তুই আমার মাথায় অ্যালার্ম ঘড়ি ছুঁড়ে মেরেছিস, ভুলে গেছিস? এখনো মাথাটা ব্যথা হয়ে আছে। কম্বল এনে দাও। লাগবে না। এহ, তুই শাড়ি পরতে পারিস না? যেভাবে বলছো মনে হয় তুমি কত পারো। ইলমার কথায় আদনান বাঁকা হেসে জবাব দেয়, শাড়ি পরিয়ে দিতে পারি না, তবে খুলতে পারি। তুই চাইলে আমি শাড়ি খোলার প্রতিভা প্রকাশ করতে পারবো। তুই থাক, আমি আমার রুমে চলে যাচ্ছি। সাহস থাকলে যা। সত্যি চলে যাব। গিয়ে তো দেখা। ইলমা উঠে দাঁড়াতে গেলে আদনান ধমকে বলে, তার আমি ছেড়ে ভালো মানুষ হ। ইলমা থেমে যায়। আদনান উঠে কম্বল এনে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। চোল শক্ত করে বলে, নাটকবাজ। কথাটা শেষ করে লাইট অফ করে শুয়ে পড়ে। ইলমা কম্বল গায়ে জড়িয়ে পাশ ফিরে শোয়। আদনান কপাল স্লাইড করেছে, ইলমার একটু টু শব্দও নেই। মনে হয় ঘুমিয়ে গেছে। আদনানের মনে কষ্ট জমে পাহাড় হয়ে যাচ্ছে। বিয়ের দিন বইয়ের ইগনোর সহ্য করতে হলো, এখন তো আশেপাশেও ঘেরছে না। ইলমা ভীষণ লাজুক, ভাবতেই আদনান বিরক্ত হয়। এদিকে বাড়িতে ফজরের নামাজ পড়ে শুয়েছিল আদনান। 8টা বাজে অ্যালার্মের ঘুম ভাঙতেই উঠে যায় আদনান। পাশে ইলমা গভীর ঘুমে তলানো। আদনানের ইচ্ছে হয়নি জাগানোর। যেহেতু তার জব আছে, আজকে ছুটি নেওয়া হয়নি, সেজন্য তড়িঘড়ি রেডি হতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়েটা হুটহাট সিদ্ধান্ত নিয়ে হয়েছে, সেজন্য বাকি দিনগুলোর মতোই সব কাটবে। আদনান রেডি হয়ে সবার সাথে নাস্তা খেতে বসেছে। ফরিদা পারবেন নাতিকে দেখে বলেন, ইলমা উঠেনি। আদনান রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দেয়, ঘুমোচ্ছে, সেজন্য জাগাইনি। ইনার শেখ মুখটা গম্ভীর করে নাস্তা খাচ্ছেন। আদনান তড়িঘড়ি নাস্তা খেয়ে বেরিয়ে যায়। তৃপ্তি ভাইয়ের তাড়াহুড়া দেখে মৃদু হাসছে। ঈশিতা ফাইজা রান্নার গোছগাছ করতে ব্যস্ত। তৃপ্তি সোফায় বসে দাদির সাথে আলোচনা বসেছে। মূল আলোচনা আদনান ইলমার বিয়ের কোনো রিসেপশন হবে কিনা। ফরিদা পারভিন এ নিয়ে মত দিতে পারলেন না। আদনান কি বলবে কি করবে কেউই জানে না। সকাল 10টা বাজে আদনান অফিসে বসে ইলমাকে কল দেয়। ইলমা কল রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো, কে? আদনান দাঁত কিরমির করে বলে, শালি, আমি তোর 3 কবুল বলা ভাতার বলছি। আদনানের কথা ইলমার রাগ হয়, সাথে সাথে জবাব দেয়, আমার কোনো ভাতার নেই, আমি বিবাহিত, স্বামী আছে আমার। আপনি রং নাম্বারে কল দিয়েছেন। শালি বেহাদব। আদনানের কথাটা শেষ হতেই ইলমা কল কেটে দেয়। ফোনের স্ক্রিনে তাকায়। 10টা বেজে গেছে। ইলমা লাফ দিয়ে উঠে দাঁড়ায়। সবার আগে একটা ঝুড়ি নিয়ে আসে। বসে বসে খাটের সাথে লাগানো ফুলগুলো খুলে নেতিয়ে পড়া ফুল বিছানা থেকে সরিয়ে বিছানা সুন্দর করে গুছিয়ে নেয়। আদনানের রুম ক্লিন করে সে নিজের রুমে যায়। ইলমার রুমটা অনেকটাই অগোছালো, সেজন্য সেটাও গুছিয়ে পরিষ্কার করে ফ্রেশ হতে যায় ইলমা। কিচেন থেকে প্লেটে করে পরোটা ভাজি এবং চায়ের মগ নিয়ে নিজের সুন্দর ব্যালকনিতে এসে বসে। বাইরে খোলামেলা প্রকৃতি, সবুজ মাঠ চোখে ভাসছে। বাতাসে শীতল একটা ঘ্রাণ অনুভব হচ্ছে। ইলমা নাস্তা খেতে খেতে চারপাশ উপভোগ করে। উঠে তৃপ্তি এবং ফরিদা পারভিনের সাথে কিছুক্ষণ আড্ডা দেয় ইলমা। অনেকক্ষণ কথাবার্তা হলে ইলমা চলে আসে নিজের রুমে। শাওয়ার নিয়ে নামাজ আদায় করে নেয়, বাকিদের সাথে বসে লাঞ্চ করে নেয়। বিকেলে আদনান বাড়ি আসে। নিজের রুমে ঢুকেই দেখে কোথাও ইলমার অস্তিত্ব নেই। আদনান সাথে সাথে রুম থেকে বেরোয়। তৃপ্তিকে দেখে গলার স্বর উঁচু করে বলে, কিরে, তোর ভাবি কই? আদনানের কথায় তৃপ্তির কাশ উঠে যায়। খুক খুক করে কাশতে থাকে। তৃপ্তিকে কাশতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, ঠান্ডা পানি নিয়ে আয় তো। তৃপ্তি মাথা নাড়ায়। ফ্রিজ থেকে পানির বোতল এনে আদনানের হাতে দেয়। আদনান পানি পান করতে করতে ইলমার রুমের দিকে এগোয়। ভেতরে আসতে দেখে তার নববধূ বইয়ে ডুবে আছে। আদনান নিঃশব্দে এগিয়ে আসে ইলমার কাছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝাঁঝানো কণ্ঠে বলে, আমি যে এসেছি তোর খবর নেই? কোথায় পানির বোতল এগিয়ে দিবি, লাঞ্চ ঠিকঠাক করেছি কিনা জিজ্ঞেস করবি, তা না বইয়ে মুখ গুজে রেখেছিস। ইলমা বই বন্ধ করে আদনানের দিকে তাকায়।
চোখ জোড়া সংকুচিত করে বলে, বাইরে থেকে আসলে মানুষ ফ্রেশ হয়, চেঞ্জ করে, জঙ্গলির মতো ঝগড়া করে না। হেই শালি মেলিচা, তুই আমার কল কেটে দিয়েছিস কেন? আমাকে ভালো লাগে না? আমার কথা ভালো লাগে না? কাকে ভালো লাগে? এই জন্যেই তোকে বিয়ে করতে চাইনি। তো কাকে বিয়ে করতি? ওই ট্যাপলাকে, যে বিয়ের আগেই তোকে মারার জন্য তোর গলা চেপে ধরেছিল? না, জয় আবরণকে বিয়ে করতাম। ইলমার কথায় আদনান তেলে বেগুনে জ্বলে ওঠে, বাজখায় কণ্ঠে জবাব দেয়, তুই আমার চোখের সামনেও আসবি না। তোর চোখের সামনে যাব কেন? আদনান জবাব দেয় না, সোজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বই গুছিয়ে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়, নিজের জন্য প্রয়োজনীয় জিনিস গোছায় আদনানের রুমে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর সেগুলো হাতে নিয়ে আদনানের রুমে প্রবেশ করে ইলমা। আদনান সবও শাওয়ার দিয়ে এসেছিল, ইলমাকে দেখেও না দেখার ভান করে। ইলমা নিজের জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আদনান চেঞ্জ করে ফোন হাতে সোফায় বসে। ইলমা হাতের কাজ ছেড়ে খাটের উপর গিয়ে বসে, আর চোখে আদনানকে দেখছে। আদনান তখন নির্মারকে কল দিয়েছিল, রিসিভ হতে নির্মাণ জিজ্ঞেস করে, কি বন্ধু, বিবাহিত জীবন কেমন কাটছে? একদম বাজে। আদনানের কথা ইলমা তাকায়। আদনান সেসব তোয়াক্কা করে না। নির্মাণ মুখটা ভোঁতা করে বলে, ও মা, বাজে কাটবে কেন? প্রেমিক নারী বিয়ে করেছি না, দিনের 12 ঘন্টার 11 ঘন্টাই শালির ভাব দেখা লাগে। আমি যে তার বিয়ে করা বর, সে সেসবে পাত্তাই দেয় না। ব্যাপারটা খুব সিরিয়াস। হ্যাঁ, মেয়ে দেখ, আরেকটা বিয়ে করব। একটাকেই সামলা আগে। এটা পড়ে থাকুক, বাকি 3টাকে বিয়ে করে ঘরে তুলি, দেখবি প্রথমটা এমনিতে সোজা হয়ে যাবে। ঠিক আছে ভাই, হসপিটালের বেড লাগবে বলিস, আমি আগেই বুক করে রাখবো। শুধু শুধু একটা টেক্সট দিয়ে বলিস যে হাত পা গলায় ঝুলে গেছে। নির্মাণ কল কেটে দিতেই আদনান ইলমার দিকে তাকায়। আদনান ইলমার রাগী চাহানি দেখে আমতা আমতা করে বলে, অনেকদিন আগেই 4টা বিয়ে করার পরিকল্পনা করেছিলাম। তো আমাকে শুনিয়ে বলার কি আছে? ওমা, তোকে না শুনিয়ে বললে কিভাবে হবে? তোর সংসারে নতুন সদস্য আসবো। ইলমা উঠে দাঁড়ায়, আদনানকে রেখে বাইরে আসে। আদনান হতভম্ব হয়ে ইলমার যাওয়া দেখছে। পেছন পেছন যেতে দেখে ইলমা দাদির রুমে ডেকেছে। ইলমা দাদির রুমে ঢুকে চিৎকার করে বলে, তোমার নাতি নাকি 4টা বিয়ে করবে? ইলমার চিৎকারে ফরিদা পারভিন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হতভম্ব হয়ে বলে, কি আদনান এটা কি বলছে? ইলমার রাগে গিজগিজ করতে করতে বলে, আমাকে শুনিয়ে শুনিয়ে পরিকল্পনা করছে আর কি। কথাটা বলে চলে আসে সে। আদনান রুমে ঢুকতে ঢুকতে ইলমার যাওয়া দেখছিল। এমন সময় ফরিদা পারভিন এসে আদনানের কান টেনে ধরে বলেন, কি আমি আমার নাতিনের সংসারে সতীন আনার কথা ভাবলি করে? তুমি তো ওর বড় সতীন, আগে থেকেই বসে আছো। আমি আর কি ইলমাকে উল্টা পাল্টা বলবো না, ইনানের কানে তুললে আবার কাহিনী শুরু করবে। বুঝলাম না, তোমার মতো ভালো মানুষের সন্তান ইনান শেখ এরকম হারামি কিভাবে হলো? আদনানের কথা শেষ হতে ইরান শেখ চোয়াল শক্ত করে ফরিদা পারভিনকে বলেন, আম্মা, তোমার সাথে কথা ছিল। আদনান ইনান শেখকে দেখে বিরক্ত হয়। আসার আর সময় পেল না ভেবেই নিজে প্রস্থান করে। ইনান শেখ আদনানের পাশ কাটিয়ে চলে যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিনের কাছে এসে বলেন, আম্মা, আদনান সত্যি ইলমাকে বিয়ে করে নিয়েছে? ছেলের কথায় ফরিদা পারভিন হেসে ওঠেন। ইনান শেখ সেই হাসির দিকে তাকিয়ে আরো চোয়াল শক্ত করে নেন। ফরিদা পারভিন বলেন, কেন তোমার বিশ্বাস হয় না? ওর মতো হারামির কাছে আমি মেয়ে বিয়ে দিয়েছি? আদনান রুমে এসে দরজা লক করে দেয়। ইলমা খাটের উপর মুখ ফুলে বসেছিল। আদনান এসে ইলমার পাশে শোয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আচমকা নিজের ঠান্ডা হাতে দিয়ে ইলমার হাত স্পর্শ করতেই ইলমার ভাবনা শুধু ছেড়ে যায়। আদনানের দিকে তাকাতেই গা জ্বলে যায় ইলমার। আদনান ইলমাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। বুকের খুব কাছাকাছি ইলমাকে এনে নিঃশব্দে ইলমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমার এসিডে পোড়া গালের অংশ ঠোঁট ছুঁয়ে আদর করে, চোখের পাতায় স্পর্শ দেয়, মৃদু হেসে বলে, আমার সুন্দরী বউ বরের ওপর এত রাগ করতে নেই। তোমার সাথে কথা নেই, সরো তো। এ মা, আদরে মন ভরেনি? আগে বল, আর কখনো 4 বিয়ের কথা তুলবি তুই? মুহূর্তে আদনানের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। ইলমা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। আদনানের কণ্ঠস্বর খুব শীতল এবং কোমল শোনালো। ইলমা জবাব দেয়, বলো। আজকে রাতে তোর শাড়ি খুলতে দিবি তো? এদিকে ঠাস করে গালে চর বসিয়ে দেয় ইলমা। আদনান রেগে তাকিয়ে আছে। ইলমা চোখ গরম করে বলে, সর চোখের সামনে থেকে। শাড়ি বিয়ে করেছি বউ সাজিয়ে রাখার জন্য? ইলমা আদনানকে রেখে উঠে চলে আসে।
আদনান ইলমার যাওয়া দেখে চিৎকার করে বলে। আজকে তোর জায়গা আমার রুমে হবে না, বেলকনিতে থাকবি তুই। ইলমা টুর শব্দ করে না, বেরিয়ে এসে সোফায় বসে। ইনান শেখও তখন আসেন সেখানে। ইলমাকে দেখে মুখটা গম্ভীর করে সোফায় বসেন। তখন তার ফোনে কল আসে। ইনান শেখ ফোনের স্ক্রিনে তাকাতে দেখে ফারিসের নাম্বার। ফারিসের নাম্বার দেখে মুখটা শক্ত করে নেন। সেদিন ফারিসের করা অপমান ওনার আত্মসম্মানে লেগেছে। তার মেয়ে তার চোখের মণি, অথচ ফারিস তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। সেই অপমানের হৃদয় দগ্ধ হয়ে আছে। ভীষণ ঘৃণা ধরেছে ফারিসের প্রতি। তার এতদিনের সব ধারণা বদলে দিয়েছে ফারিস। ফারিসের জন্য আদনানের মতো হারামি ইফতেজারের সাথে ইলমার বিয়ে দেখতে হয়েছে তার। ইলমা আদনানের বিয়ে ইনান শেখ বেঁচে থাকতে অষ্টম আশ্চর্যের মতো ছিল। ইনান শেখ কল রিসিভ করে কাঠখোট্টা কণ্ঠে বলেন, হ্যালো। ফারিস আর্তনাদ করে বলে, মামু আমি তখন বাজে ব্যবস্থা করেছি, তার জন্য সরি, কিন্তু কেন এসব বলছি সেটা জানার জন্য হসপিটালে আসতে হবে। ইনান শেখ কণ্ঠস্বর পরিবর্তন করে বলেন, সিরিয়াস হয়ে বলেন, কি হয়েছে তোমার? তুমি আমাকে একটু ইঙ্গিত দাওনি? ইলমার বিয়ে হয়ে গেছে, ওই হারামি এখন আমার মেরে জামাই। সেদিন ছাদে গিয়েছিলাম, আদনান আমার এক পা মেরেছিল মামু। আমার হাতটা ভেঙে গলার সাথে বুঝে দিয়েছে। 2 দিন ধরে হসপিটালে বসে আছি। ও আমার ঠিক দিয়ে বলেছে যেদিন ইলমাকে রিং পরাতে যাবে সেদিন কল দিয়ে যেতে, ইলমাকে যাতে রিজেক্ট করে দেয়, না হলে জানে মেরে দিবে। মামু আমি ইলমাকে ভীষণ পছন্দ করি মামু, ওদের আদনান তোমার মেয়েকে জামাই। ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলেন। হুম। ফারিস কিচ্ছু বলে না, চুপচাপ কল কেটে দেয়। ইনান শেখ চোয়াল শক্ত করে তাকিয়ে আছেন। ইলমা বাবা থেকে তাকিয়ে আছে, সাহস করে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে ইনান শেখ বলেন, আদনানকে ডাকো। ইলমা মাথা নাড়ায়, বসেই ডাকে। আদনান ভাইয়া, বাবা ডাকছে। এরকম দুবার ডাক দেওয়ার পর আদনান রুমের বাইরে এসেছে। ইলমাকে দেখে আদনান চোয়াল শক্ত করে নেয়, ধমকে বলে, 3 কবুল বলার পরেও আমাকে তোর ভাই মনে হচ্ছে? ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান আসতেই ইনান শেখ তারেক মাহমুদকে ডাকেন। সবাই যখন উপস্থিত হয়, ইনান শেখ আদনানের দিকে তাকিয়ে গলা ছেড়ে বলেন, তুমি ফারিসের হাত ভেঙে দিয়েছো, আমার মেয়েকে বিয়ে করার জন্য ওকে সরিয়ে দিয়েছো। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাত কেন ভেঙেছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। ইলমা মুখ খুলতে গেলেই ইনান শেখ হাত বাড়িয়ে থামিয়ে দেয়। তার নজর সম্পূর্ণ আদনানের উপর। আদনানের নিজেও ইনান শেখের চোখের দিকে তাকায়। ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তোমাকে আমি মেয়ের জামাই হিসেবে মানি না। ইনান শেখের কথা আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, আপনি মানলে মানুন, না মানলে ঘুমিয়ে থাকুন, অপশন আমার, চয়েস আপনার। আদনানের কথায় ইনান শেখ ক্ষুব্ধ হন। চোয়াল শক্ত করে শাসিয়ে বলেন, আমার মেয়ের গায়ে একটু আসর লাগলেই তোমাকে জেলে দেব আমি। আওয়াজ নিচে। আমাকে এরকম থ্রেট না দিয়ে ফারিসকে গিয়ে দিন। আমি এখনো আপনার মেয়ের গায়ে টাচও করিনি, কিন্তু ফারিস করেছে। ফারিস ভালো ছেলে। ইনান শেখের কথা ইলমা বিরক্ত হয়। আদনান মৃদু হেসে বলে, ভীষণ ভালো ছেলে ফারিস, সেজন্যই তো বিয়ে করা বউ থাকা সত্ত্বেও আপনার মেয়েকে দ্বিতীয় বউ বানাতে চেয়েছে। বাজে কথা ছাড়ো বেদব ছেলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া। আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনার মেয়ে আমার জন্য উন্মাদ। বাজে কথা বন্ধ করবি? ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে চোখ রাঙায়। ইনান শেখ ইলমার দিকে তাকায়, জবাব দেন, ওর মতো বেদবের সাথে আমার মেয়ে সারা জীবন কিভাবে পার করবে? আদনান বিরক্ত হয়। ইলমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, এই শালি, তোর বাপকে বল মুখ বন্ধ রাখতে। তোমার মুখ বন্ধ রাখো, তুমি সবসময় বাবার সাথে তর্ক করো। ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে নেয়, রাগী কণ্ঠে আওড়ায়, তোর বাপ যে ভালো সেজন্য তর্ক করি। কত বড় বেদব ছেলে। ইনান শেখের কথা শেষ হতেই ঈশিতা আদনানকে উদ্দেশ্য করে বলেন, তুমি কি পরিবর্তন হবে না? বড় হয়েছ, বিয়ে করেছ, শত হোক ইনান শেখ তোমার গুরুজন। বেয়াদবের মতো কথা বলা কার থেকে শিখেছ? আদনান বিরক্ত হয়, আর এক মুহূর্তও দাঁড়ায় না। যাওয়ার সময় ইলমার দিকে তাকায়, আঙুল উঁচু করে বলে, তুই আমার সামনেও আসবি না।
তখন তারেক মাহমুদ বলেন, বিয়ে করছে কেন? ওগুলো কেমন বিয়া আদনান? আদনান জবাব দেয় না, রুমে চলে যায়। ইলমা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পর ফরিদা পারভিন এসে ইলমার কাছে। পাশে বসে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নেয়। ইলমা দাদির দিকে এক নজর তাকায়। ফরিদা পারভিন ইলমাকে বলেন, আদনান তো ঘাট তারা, যা বলে মুখের ওপরে। তুমি তো শান্ত নিবিড় মানুষ, ওকে বুঝাও। এমনিতে ইনান রেগে আছে, তারপর আদনান যা তেরামি করে। এরকম পাগল নিয়ে আমার যত যন্ত্রণা, তার ছিঁড়া মানুষ একটা। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমার দিকে তাকিয়ে বলেন, বিয়ে হলো মাত্র একদিন, এখন নতুন বউ জামের পাশে থাকবে, তা না একা একা বসে আছিস। আর নাতি কি বংশ বিস্তার করবে না? দাদির কথায় ইলমা অপ্রস্তুত হয়ে যায়। অস্বস্তি এসে ঘিরে ধরেছে। লজ্জায় কান এবং নাকের ডগা লাল হয়ে গেছে, তবে বলার মতো প্রত্যুত্তর খুঁজে পায়নি। ফরিদা পারভিন ইলমার লজ্জা বুঝে মৃদু হেসে বলেন, এত লজ্জার কি আছে? আমার নাতি বিয়ে করছে একদিন হলো, বউ থাকে দূরে দূরে। একটা নাতি পুতা কোলে নেই, দেখবি সব ঠান্ডা সবাই তখন মাথায় করে রাখবে। এই বুড়ি যাও তো, যাও, বেশি কথা বলবা না। ফরিদা পারভিন ইলমাকে পরখ করে বলেন, কি লো তোর শাড়ি কই? নতুন বউ শাড়ি পরতে হয়, কি তুই রিফ্রেশ করে ঘুরছিস? আমি শাড়ি পরতে জানি না। আমার কাছে আমি পরিয়ে দেব। সরো, সবাই দেখবে, লজ্জা লজ্জা। নতুন বউ শাড়ি পরতে হয়। কথাটা বলে ফরিদা পারভিন উঠে দাঁড়ায়। এসে তার রুমে যায়। গিয়ে সে তাকে বলে, ইলমা, আদনানের বিয়ে তো হুট করেই হলো, কোনো কেনাকাটা করেনি। নতুন বউ শাড়ি পরে থাকবে, কিন্তু সেরির তো শাড়ি নাই। তোমার শাড়ি দাও, পরাই দেই, তাহলে না বুঝবে শেখ বাড়ির ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে তুলছে। শাশুড়ির কথায় ঈশিতা এক গাল হেসে বলে, কই, ইলমা তো আমার কাছে শাড়ি চাইনি। আমার সব শাড়ি তো আমার ছেলের বউ আর মেয়ের জন্যই। সেরি রে, কান পরা দিলাম, আমাকে বকে শাড়ি পরবে না, লজ্জা। ফরিদা পারভিনের কথায় ঈশিতা হাসি থামিয়ে রাখতে পারেনি। কাবার থেকে দুটো সুন্দর প্রিন্ট করা জর্জেট শাড়ি নামিয়ে দেন। এগুলো পরলে গরম লাগবে না, কমফোর্ট পাবে ভালো। ফরিদা পারভিন শাড়ি দুটো নিয়ে ইলমার রুমে যান। ইলমা যখন খাটের উপর বসে ফোন স্ক্রল করছিল, ফরিদা পারভিন শাড়ি দুটো ইলমার সামনে রেখে বলেন, কোনটা সুন্দর? আমি এখন শাড়ি পরে সবার সাথে খেতে বসতে পারবো না। রাতের খাওয়া শেষ হলে পরিয়ে দেব। ইলমা নাকচ করে দেয়। ফরিদা পারভিন নাছর বান্দা। ইলমা ভাবছে খাবার খেয়ে আদনানের রুমে ছুটবে। ফরিদা পারভিনের আশেপাশেও আর আসবে না। নিজের পরিকল্পনার মধ্যে মনের মধ্যে বসে রাখে ইলমা। ফরিদা পারভিনের সব কথা মন দিয়ে শোনে। 10:30টায় সবাই খেতে বসেছে। আদনানও এসেছে, তবে কারোর সাথে কথা বলেনি। নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেছে। ইলমা টুকটাক হাতের কাজ সেরে আদনানের রুমের দিকে এগোতেই ফরিদা পারভিন এসে হাত টান দেয়। ইলমা হকচকে গেলে ফরিদা পারভিন চোখ রাঙিয়ে তাকায়। চুপচাপ ইলমাকে নিয়ে রুমে আসেন। ইলমাকে বকাঝকা দিয়ে ব্লাউজ পরিয়ে আনে। ইলমা নিজে শাড়ির আঁচল উঠায়। ফরিদা পারভিন সুন্দর করে কুচি দিয়ে দেন। ইলমা চুলগুলো হাত খোপা করতে নিলে ফরিদা পারভিন থমকে বলেন, এত সুন্দর চুল বরকে না দেখালে কাকে দেখাবি? খবরদার খবর করবি না। এই বুড়ি, তুমি আমার ঠান্ডা মাথায় টর্চার করছো, তোমার নামে মামলা দেবো আমি বলে দিলাম। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমাকে এক নজর দেখে বলেন, মাশাআল্লাহ, আমার বোনের ভীষণ সুন্দর লাগছে। আমার নাতি আজকে পাগল হয়ে যাবে। ইলমা মাথাটা নিচু করে নেয়। ফরিদা পারভিন যেতে ইলমা রুমের লাইট অফ করে বেরোয়। লিভিং রুম ফাঁকা, সবাই যে যার রুমে। ইলমা আলগোছে আদনানের রুমে দরজায় লক করে। দরজা খোলা থাকায় ইলমা নিঃশব্দে ভিতরে প্রবেশ করে। নীল রঙের জর্জের শাড়িতে প্রিন্ট করা ডিজাইন, সরল লম্বা ঘন চুলগুলো পিঠ ছড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই। আদনান খাটের এক কোণে বসে ফোন স্ক্রল করেছিল। অবশ্যই ইলমার আসার অপেক্ষায় ছিল সে। আদনান ঘড়িতে সময় দেখে 12টা বাজতে বেশিক্ষণ দেরি নেই। ইলমা দরজা লক করে এগিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ে। আদনান ইলমার কাণ্ড দেখে। এক নজর ইলমাকে পরখ করে সে। ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। আদনান যেন ঘরের মাঝে চলে যাচ্ছে। নিজের মাঝে আলাদা উত্তেজনার প্রতিস্থাপন হলো। আদনান নিজেকে দমিয়ে রাখে। ইলমা লাইট অফ করে ড্রিম লাইট জ্বালায়। আদনানকে ডিঙিয়ে খাটের উপর উঠতে গেলে আদনান আচমকা তার হাত টান দেয়। ইলমা কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। আদনানের স্পর্শতে আলাদা অস্বস্তি লাগে না, বরং ভালো লাগার অনুভূতি আবির্ভূত হয়। আদনান ইলমার কোমরে হাত রাখে খুব কাছে টেনে নেয়।
পরক্ষণে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে খুন করার পায়তারা করছিস? ইলমা শুকনো ঢোক গেলে কণ্ঠস্বর জড়িয়ে আসার মতো অবস্থা। আদনান ইলমার শাড়ি ভেদ করে কোমর স্পর্শ করে, ইলমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। অন্য হাতে ইলমার খোপাতে হাত দেয়। খোপা ছেড়ে দিতে ঝরঝরে লম্বা চুল পিঠ চড়িয়ে যায়। আদনান মৃদু আলোতে ইলমার নরম কোমল গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ওষ্ঠ ছাড়িয়ে নেয়। মুহূর্তের মাঝে আদনান ইলমার ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা বুঝেছে আজকে তার রেহাই নেই। আদনানকে সরিয়ে দিতে গেলে আদনান শীতল কণ্ঠে বলে, তোর মতো বউ প্রতিটা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।